স্টোরিজ আনফোল্ডে আমরা এসেছি অজানা গল্পের সম্ভার নিয়ে। আশা রাখব আমাদের শিল্পীদের অভিনয়ের মাধ্যমে এই গল্পগুলো আপনার কান ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাবে। যদি আমাদের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টোরিজ আনফোল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত। নমস্কার, আমি অঙ্কুর। আজকের গল্পের সূত্রধর। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের জগতে এক বিশিষ্ট নাম। ছোটদের জন্য তিনি লিখেছেন ৮০টিরও বেশি বই। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী থেকে ঐতিহাসিক উপন্যাস সব কিছুই রয়েছে। তাঁর বিভিন্ন রচনা থেকে তৈরি হয়েছে চলচ্চিত্র। তার সৃষ্টি করা দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত মানিক, সুন্দরবাবু বাংলা কিশোর সাহিত্যে বিশেষভাবে জনপ্রিয়। এছাড়াও তিনি একজন সফল গীতিকারও ছিলেন। স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা সত্যিকারের দানব দানবী গল্পটির অনুপ্রেরণায় মুখের আড়ালে। এটি লেখকের রহস্য রোমাঞ্চ সিরিজের একটি ছোট গল্প। মহান লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমরা মূল গল্পটিকে কিছুটা নাট্যরূপ দেবার চেষ্টা করেছি ও একটি নতুন নামে অভিহিত করেছি। স্টোরিজ আনফোল্ড কখনোই কোনো ব্যক্তি, সমাজ বা অন্য বস্তুকে কোনোভাবেই অশ্রদ্ধা করে না। আমরা একান্তভাবে আশা করব যে আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প। এই ঘটনা নেহাত কোনো বাজে গালগল্প নয়। ইউরোপের অস্ট্রিয়া দেশে এই ঘটনাটি সত্যি ঘটেছিল এবং এটি জানা গিয়েছে খোদ পুলিশের ডায়েরি থেকে। পৃথিবীর অন্যান্য দেশের পুলিশের সঙ্গে অস্ট্রিয়ার পুলিশের মস্ত এক তফাৎ আছে। অন্যান্য দেশের পুলিশ চুরি, ডাকাতি, খুনের কিনারা করবার জন্য বাইরের কারোর দরজায় গিয়ে ধর্ণা দেয় না, কিন্তু অস্ট্রিয়ার পুলিশ যখন কোনো গোলমেলে মামলায় পড়ে তখন প্রায়ই সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাহায্য নিয়ে থাকে। প্রফেসররা পুলিশকে সাহায্য করেন শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অস্ট্রিয়াতে এরকমটা প্রায়ই হয়ে থাকে। কারণ অস্ট্রিয়ার ইউনিভার্সিটিতে অপরাধতত্ত্বের একটি বিভাগ আছে। ওই বিভাগের একজন প্রফেসর অপরাধতত্ত্বে এত বেশি পণ্ডিত যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভরাও তাদের কাছে হার মানতে এক প্রকার বাধ্য বলা চলে। একদিন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরের পুলিশের বড় কর্তার কাছে ডাকযোগে একটা পার্সেল এলো। পার্সেলের মোড়ক খুলেই বড় সাহেবের চক্ষু স্থির। মোড়কটি পুরনো খবরের কাগজের। তার ভিতরে একটি সাধারণ সিগারেটের প্যাকেট এবং প্যাকেটের মধ্যে রয়েছে কোনো মানুষের বাঁ হাত থেকে কেটে নেওয়া একটা তর্জনী। দেখলেই বোঝা যায় আঙুলটা কাটা হয়েছে কোনো মহিলার হাত থেকে। 5 দিন পরে আবার একই রকম একটি পার্সেল এসে হাজির। তার মধ্যে রয়েছে কোনো মহিলার ডান হাত থেকে কেটে নেওয়া একটি মাছের আঙুল। সেই কাটা আঙুলে একটি বিয়ের আংটি জ্বলজ্বল করছে। ও মাই গড, এই কি ভয়ানক কাণ্ড! আমার এত বছরের পুলিশি জীবনে আমি অনেক অদ্ভুত ঘটনা দেখেছি, কিন্তু এ যে আমার কল্পনারও অতীত। স্যার, সাধারণ হত্যাকারী চুপি চুপি খুন করে মানে কোনো রকমে পালিয়ে যেতে পারলেই বাঁচে, কিন্তু এই পার্সেল দুটো যে পাঠিয়েছে তার এতটাই সাহস যে নিজের পৈশাচিক কাণ্ডের নমুনা বারবার পুলিশের নজরে আনতেও সে ভয় পায় না। তাই তো দেখছি এ হলো যাকে বলে ওভার কনফিডেন্ট। তবে এই কনফিডেন্সই না এর কাল হয়। এর থেকে নতুন কিছু পেলে? না স্যার, সেই একই রকম সাধারণ খবরের কাগজের মোড়ক, সাধারণ সিগারেটের প্যাকেট এবং পার্সেলের উপর ঠিকানাও লেখা একদম নতুন টাইপরাইটারের সাহায্যে। কাজেই কোনো আইডেন্টিফিকেশন করা যাচ্ছে না। এমনকি ডাকঘরের ছাপও এই ভিয়েনা শহরের।
আচ্ছা, তুমি এখন যাও। আর শোনো, এই পার্সেলগুলো আমার টেবিলে রেখে দাও। ওকে স্যার। ভিয়েনা শহরে কলকাতার চেয়েও বেশি লোক বাস করে। তার জনসংখ্যা প্রায় 18.5 লক্ষ। এত বড় শহরের লক্ষ লক্ষ বাসিন্দার ভিতর থেকে কোন শয়তান যে পুলিশের বড় কর্তার সঙ্গে এই বীভৎস কৌতুক করছে তা অনুমান করবার কোনো সূত্রই পার্সেলের ভেতর থেকে পাওয়া গেল না। অথচ এই অপরাধীকে তাড়াতাড়ি ধরতে না পারলে পুলিশের নিন্দার আর কোনো সীমা থাকবে না। আর কোনো উপায় না দেখে বড় কর্তা ইউনিভার্সিটির একজন পরিচিত প্রফেসরের কাছে ছুটে গেলেন। প্রফেসর তার ল্যাবরেটরিতে বসে সমস্ত ঘটনা শুনে আঙুল দুটি দেখতে চাইলেন। বড় কর্তা তখন কাগজের মোড়ক, সিগারেটের প্যাকেট, কাটা আঙুল দুটো ও আংটি বার করে টেবিলের ওপর রাখলেন। খানিকক্ষণ মন দিয়ে পরীক্ষা করবার পরে প্রফেসর বললেন, আঙুলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তর্জনীর পর যখন মাঝের আঙুলটি কেটে নেওয়া হয়, হতভাগ্য স্ত্রীলোকটি তখনও জীবন্ত ছিল। মরার দেহ থেকে কাটা আঙুল এরকম হয় না। হয়তো এখনও সে বেঁচে আছে। একটি জীবন্ত মেয়ের 2 হাত থেকে 2টো আঙুল কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ তাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে খুন করা হচ্ছে। হায় ঈশ্বর, আপনি কি এই ব্যাপারে নিশ্চিত? ইয়েস, আমি নিশ্চিত না হলে এ ধরনের মন্তব্য করতাম না স্যার। কিন্তু এই যে ভয়ানক ব্যাপার প্রফেসর, আপনি তাড়াতাড়ি পরীক্ষা করুন। হয়তো আমরা সেই অভাগিনীকে এখনো বাঁচাতে পারি। আঙুল দুটো দেখে বলা যায় এ কোনো সাধারণ মেয়ের আঙুল নয়। তারপর আঙুল দুটো যেরকম সূক্ষ্মভাবে কাটা হয়েছে তা দেখে মনে হয় পোস্টমর্টম করতে হত্যাকারী অভ্যস্ত। আর কাটা ছেঁড়া করার অস্ত্রশস্ত্র তার কাছেই আছে। স্যার, আমার বিশ্বাস হত্যাকারী হয় সাধারণ ডাক্তার, নয় অস্ত্র চিকিৎসক, নয় সে বডি ডিসেকশন বা পোস্টমর্টমের কাজ করে। কারণ অনভ্যস্ত কেউ এমন কৌশলে আঙুল কাটতে পারে না। তাহলে এতদিনে একটা সূত্র পাওয়া গেল, আর এটা যে বেশ গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আমার সন্দেহ নেই। এভাবে যন্ত্রণা দিয়ে যে নরহত্যা করে সে নিশ্চয়ই নিষ্ঠুরতার ভক্ত। আচ্ছা, আংটিতে ওই সুতোটা বাঁধা কেন? প্রফেসর, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ওই সুতোটা মন দিয়ে দেখবার দরকার নেই। হাত দিয়ে না ছুঁয়ে ওই আংটিটা তুলব বলে আমি সুতোটা বেঁধেছি। সুতো আপনি বাঁধতে পারেন, কিন্তু সুতোর যে অংশ আংটির গায়ে বাঁধা ছিল সেখানটা এমন বেরঙা হয়ে গেছে কেন? অলরাইট, লেটস সি। স্যার, আমি কেমিক্যাল অ্যানালিসিস করে দেখলাম সুতোর ভেতরে ইন্ডিগোটিন ডিজলফনিক অ্যাসিড রয়েছে। সে কি কথা? সুতোয় ওই অ্যাসিড তো লাগার কথা না। সুতোয় না স্যার, অ্যাসিড লেগে আছে ওই আঙুলে। আঙুলে? আচ্ছা প্রফেসর, ঠিক কি কি কারণে এই অ্যাসিড ব্যবহার করা হয়? কাজে তো অনেক কিছুতেই লাগে, কিন্তু এই ক্ষেত্রে হয়তো উল্কি তুলবার জন্য ওই অ্যাসিড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যা ভেবেছি তাই। এই 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 দেখুন, এই মাঝের আঙুলটির উপর থেকে উল্কি তোলবার চেষ্টা করা হয়েছে, কিন্তু অ্যাসিডে চামড়া ক্ষয়ে গেল। দাগ দেখে বোঝা যায় আঙুলে উল্কিতে আঁকা ছিল ছোট্ট একটা সাপ। ছোট্ট সাপ? হ্যাঁ স্যার, হত্যাকারী বোধহয় কোনো স্ত্রীলোকের হাতে জোর করে একটা সাপ এঁকে দিয়েছিল। সে বোধহয় বলতে চেয়েছিল, তুমি কাল সাপিনীর মতো দুষ্ট, তাই তোমার আঙুলে এই ছাপ দেখে দিলুম। কিন্তু তারপরও স্ত্রীলোকটি বোধহয় তাকে পুলিশের ভয় দেখায়। হত্যাকারী তখন হয়তো বলে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? বেশ, তাহলে যে আঙুল তুলে পুলিশের কাছে আমাকে দেখিয়ে দেবে, তোমার সেই আঙুল কেটে নিয়ে পুলিশের কাছে উপহার পাঠাবো। কিন্তু আঙুলটা পাঠাবার সময় হত্যাকারী উল্কিটা তুলে ফেলবার চেষ্টা করেছিল। প্রফেসর, এইবারে আপনি কবির মতন কল্পনা করছেন। এসব তো নেহাত অস্বাভাবিক কথা। হ্যাঁ, আমার এই অনুমান মিথ্যে হতেও পারে, কিন্তু মনে রাখবেন আমরা কোনো স্বাভাবিক হত্যাকারীকে নিয়ে আলোচনা করছি না। কিন্তু সে কথা এখন থাক। আপনাকে আসল পথ তো আমি দেখিয়েই দিয়েছি।
আপনি অস্ত্র চিকিৎসকদের মধ্যে হয়তো হত্যাকারীর সন্ধান পাবেন। পুলিশের বড় কর্তার হুকুমে তখন দলে দলে ডিটেকটিভ ও গুপ্তচর ভিয়েনার বিভিন্ন মর্গ এবং সার্জনদের বাড়ির দিকে ছুটল এবং প্রত্যেক ডাক্তারের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হলো। ভিয়েনার বিরাট জনসমুদ্রের মধ্যে পুলিশ এতক্ষণ পরে যেন একটা দ্বীপের মতো ঠাঁই খুঁজে পেল। গোয়েন্দাদের এই দিশেহারার মতো হাবুডুবু খেতে হলো না। এই খোঁজাখুঁজির ফলে কয়েকজন অসাধু ডাক্তার ধরা পড়ল বটে, কিন্তু আসল অপরাধী তখনও নিরুদ্দেশ হয়ে রইল। বেশ কিছুদিন পর এক সকালে পুলিশ স্টেশনে নিজের ঘরে বসে বড় কর্তা কাজ করছিলেন। এমন সময় এক পুলিশ কর্মী এসে স্যালুট করল। স্যার, একজন যুবক আপনার সাথে দেখা করতে চায়। বলছেন তিনি পেশায় একজন সার্জেন্ট এবং এই কাটা আঙুলের কেসের ব্যাপারে কিছু জরুরি কথা আপনাকে বলতে চায়। এই কেসের ব্যাপারে? আচ্ছা, এতদিন পর? বেশ, আমার ঘরে পাঠিয়ে দাও। শিওর স্যার। কামিন। গুড ডে স্যার, আমার নাম হ্যারিস বেকার। আমি পেশায় একজন অস্ত্র চিকিৎসক। বসুন মিস্টার, সরি ডাক্তার বেকার, বলুন আপনার কি বলার আছে। থ্যাংক ইউ স্যার। এই কাটা আঙুলের রহস্য জানিয়ে এত শোরগোল, তার আসল অপরাধী কে তা আমি জানি না বটে, কিন্তু আমার মনে একটা সন্দেহের উদয় হয়েছে। স্যার, কিছুদিন আগে আমাদের হাসপাতালে আনা উইস নামের একটি মেয়ে ডাক্তার কাজ করতে আসে। আনা যত রোগী দেখতো তাদের সকলকেই বলতো ডাক্তার স্মিথসের কাছে গিয়ে অস্ত্র চিকিৎসা করাতে, অথচ ডাক্তার স্মিথস আমাদের হাসপাতালের স্টাফই নন। পরে অবশ্য জানা যায় ডাক্তার স্মিথসের সঙ্গে আনার বিয়ের কথা চলছে। তারপর একদিন ডাক্তার মহলে কানাঘুষোয় শোনা গেল ডাক্তার স্মিথস নাকি একই রোগীর ওপর অকারণে বারবার অস্ত্র প্রয়োগ করে ডবল ফি আদায় করেন, যেন তিনি খুব সহজেই তাড়াতাড়ি বড়লোক হয়ে উঠতে চান। কিছুদিন পরে শুনলাম আনার সঙ্গে ডাক্তার স্মিথসের বিয়ের সম্পর্ক ভেঙে গেছে। তিনি বার্থা নামে অন্য একটি মেয়ে ডাক্তারকে বিয়ে করতে চান। দিন কয়েক হলো আনা আমাদের হাসপাতালে কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ডাক্তার স্মিথসও এখন এ শহরের বাইরে গিয়েছেন, আর বার্থারও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। জানি না এ তথ্য আপনাদের কোনো কাজে লাগবে কি না, তাও বললাম, যদি এর থেকে কোনো সূত্র খুঁজে পান। সব সূত্রই আমাদের প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর গোয়েন্দারা এই ডাক্তার স্মিজের সন্ধান করতে লাগল। স্মিজের এক পরিচিত রোগী খবর দিল যে ডাক্তারকে সামারলিংয়ে ট্রেন ধরতে দেখেছে। সামারলিং হচ্ছে অস্ট্রিয়ারই এক পাহাড়ি জায়গা। লোকে সেখানে হাওয়া বদলাতে যায়। অবশেষে পাহাড়ের এক নির্জন স্থানে একটি বাড়িতে গোয়েন্দারা ডাক্তার স্মিথসকে আবিষ্কার করলেন। তখন অনেক রাত হয়েছে। চারদিকের নিস্তব্ধতা ভেদ করে সশব্দে কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। অন্ধকার আকাশে একটা তারা পর্যন্ত নেই। গোয়েন্দারা আস্তে আস্তে বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, আর সাথে সাথেই শুনতে পেলেন নারী কণ্ঠের এক তীব্র চিৎকার। নিস্তব্ধ রাত্রি যেন কেঁপে উঠল সেই তীক্ষ্ণ আর্তনাদে। কে যেন বিষম যন্ত্রণায় চেঁচিয়ে উঠেই আবার থেমে গেল। হঠাৎ তারা দেখতে পেলেন আধো অন্ধকারে একটা প্রকাণ্ড লম্বা চওড়া মূর্তি আস্তে আস্তে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার ঠিক পিছনে একটি স্ত্রীলোক। একজন ডিটেকটিভ তাড়াতাড়ি এগিয়ে গেল তাদের দিকে। ডাক্তার, তুমি আমাদের বন্দি, পালানোর একটুও চেষ্টা করবে না। না, আমরা তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছি, তোমার কাছে পালানোর এখন কোনো রাস্তা নেই। ডাক্তার এক লাফে পিছিয়ে গিয়ে বাড়ির দরজা আবার বন্ধ করবার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই গোয়েন্দারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলল, আর আরম্ভ হলো বিষম এক ধস্তাধস্তি। কিন্তু সেই বিপুল বপু শক্তিশালী ডাক্তারকে কাবু করা সহজ নয় দেখে একজন গোয়েন্দা রিভলভারের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করে। স্মিথস তখনই অজ্ঞান হয়ে পড়ে গেল। এ কি করলেন? স্মিথস, আর ইউ ওকে? ও মাই গড, ও মাই গড! এ কি আমায় ধরছেন কেন? অফিসার, আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না, আমায় ছেড়ে দিন। আচ্ছা, আপনি নিশ্চয়ই বার্থা? হ্যাঁ,
হ্যাঁ, আমি বার্থা। আমি স্মিথসের দ্বিতীয় স্ত্রী। আর আনা ওই বাড়িতেই আছে। এই যে এই যে এই যে এই যে এখানে 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 এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে, এই যে এই যে এখানে। বাড়ির ভিতরের একটা ঘরে অস্ত্রোপচারের টেবিলের ওপর পাওয়া গেল হতভাগিনী আনাকে। সে তখন অর্ধ অচেতন, তার 2 হাতে ব্যান্ডেজ বাঁধা, ইথারের গন্ধে ঘর পরিপূর্ণ। কয়েক ঘন্টা পরে ধীরে ধীরে আনার জ্ঞান ফিরে এলো। ডক্টর অ্যানা, ডক্টর অ্যানা, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর অ্যানা? হ্যাঁ হ্যাঁ, কি বলবেন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনছি, আপনি বলুন। আপনি ঠিক আছেন তো? বলুন। হ্যাঁ, ডাক্তার স্মিথ আমাকে বিয়ে করবেন বলে আমি তার কাছে গিয়ে অস্ত্রচিকিৎসা করবার জন্য রোগীদের পরামর্শ দিতুম। একই রোগীর দেহে অকারণে বারবার অস্ত্র চালিয়ে ডাক্তার অন্যায়ভাবে বেশি টাকা আদায় করতেন। তারপর ডাক্তার আমাকে ছেড়ে বার্থাকে বিয়ে করতে চান। সেই জন্য আমি রাগ করে বলি তার অন্যায় চিকিৎসার কথা পুলিশের কাছে প্রকাশ করে দেব। ডাক্তারও তখন রেগে গিয়ে জোর করে আমার হাতে এক সাপের উল্কি এঁকে দেন। তারপরেও আমি পুলিশে খবর দিতে চাই শুনে তিনি আমার কাছে মাপ চেয়ে অনুতপ্তভাবে বললেন যে তিনি আমাকেই বিয়ে করবেন, কিন্তু তার আগে কিছুদিনের জন্য সামলিংয়ে হাওয়া বদলাতে যেতে চান এবং আমাকেও তার সাথে যেতে অনুরোধ করলেন। আমি শুনে বোকার মতো ডাক্তারের সঙ্গে এখানে চলে আসি। তারপর আমার এই দুর্দশা হয়েছে। ডাক্তার আর বার্থা দুজনে মিলে আমার 2 হাতের আঙুল কেটে নিয়েছে। আঙুল কেটে নিয়ে ডাক্তার আমাকে বলেছেন, কাল সাপেনি, তোর হাতে কাল সাপ এঁকে দিয়েছি, তবু তো শিক্ষা হয়নি না? আচ্ছা, ধীরে ধীরে তোর সমস্ত হাত কেটে নিয়ে আমি তোর ওই বন্ধু পুলিশ ডিপার্টমেন্টকেই উপহার দেব। আপনারা না এলে এই শয়তানরা আমার শরীরকে খণ্ড খণ্ড করে আমাকে নিশ্চয়ই হত্যা করত। ডক্টর স্মিথসের আর বিচার হলো না, কারণ গোয়েন্দার রিভলভারের চোটে তার খুলি ফেটে গিয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয়। বিচারে বার্থার জেল হলো। পুলিশের বড় কর্তা একদিন সেই প্রফেসরের সাথে দেখা করতে গেলেন এবং কেসের সব ডিটেলস তাকে জানালেন। আচ্ছা প্রফেসর, আপনি কি মন্ত্রশক্তি জানেন? শূন্যতার ভেতর থেকে ওইভাবে একটা সূত্র আবিষ্কার আর নিছক অনুমান করে সমস্ত ঘটনা বুঝে ফেলা। না, আপনি না থাকলে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার জন্য একটা নিরীহ জীবনকে আমরা বাঁচাতে পারলাম। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আজ স্টোরিজ আনফোল্ডে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা সত্যিকারের দানব দানবী গল্পটির একটি নাট্যরূপ মুখের আড়ালে। এই গল্পে অভিনয় করেছে অঙ্কুর, সুবীর চ্যাটার্জি, সৌরভ রায়, শুভ ভদ্র, মধুমতি মুখার্জি ও দ্যুতি। গল্প পাঠে তমজিৎ, গল্পের সূত্রধর আমি অঙ্কুর। শেষ হলো স্টোরিজ আনফোল্ডের আজকের গল্প মুখের আড়ালে। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যে অনুরোধটা শুরুতেই করেছি সেটা আবারও করছি,
স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।